প্রদর্শক শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। আজকের আলোচনা বিষয় কোন পথে আগামী রাজনীতি। দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের 7 মাস পার করেছে। ইতিমধ্যেই দেশের একটা নির্বাচনের প্রেক্ষাপট তৈরির জন্য রাজনৈতিক দলগুলো তাদের যে প্রত্যাশা সে প্রত্যাশা ব্যক্ত করছেন। ঠিক এই সময় আমরা আমাদের আজকের স্টুডিওতে অতিথি হিসেবে আমন্ত্রণ দিয়ে যাকে পেয়েছি তিনি হচ্ছেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত যুগ্ম মহাসচিব, সাবেক সংসদ সদস্য জনাব শহীদুদ্দিন চৌধুরী রয়েছেন আমাদের সাথে। আমি আমাদের শ্রদ্ধেয় অতিথি জনাব শহীদুদ্দিন চৌধুরীকে স্বাগত জানাই এবং আবার বলে রাখি আজকে আমরা কথা বলবো আগামীর রাজনীতি নিয়ে। রাজনীতির প্রেক্ষাপটে কথা বলতে গেলে আজকে বিএনপি জাতীয়তাবাদী দল ঐক্যমত কমিশনের সংস্কারের প্রস্তাব নিয়ে তাদের মতামত পেশ করেছে। কিন্তু মিস্টার আইনি, আমরা তো দেখেছি যে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ইতিপূর্বেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি 31 দফা দিয়েছেন এবং যেটি আপনারা বারবার বলবার চেষ্টা করেন, আমরা গণমাধ্যমে দেখেছি যে এই যে সংস্কারের যে প্রস্তাবগুলো হচ্ছে তার বেশিরভাগ সংস্কারই বড় একটা অংশ কিন্তু আপনাদের 31 দফার মধ্যে আছে। আমি যদি একটি কথা যদি একটু বলি, সেটি হচ্ছে যে আপনারা আপনাদের 31 দফার মধ্যে বলেছেন সরকার ও প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনা হবে, যেটি সংস্কারের একটা বড় অংশের মধ্যে আছে। পরপর 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, উচ্চকক্ষবিষ্ট আইনসভা, কার্যকরী নির্বাচন কমিশন, গণমাধ্যমের স্বাধীনতা, দুর্নীতি, এই সকল বিষয়গুলো নিয়েই কিন্তু সংস্কার কমিশন কাজ করছে এবং আপনাদের 31 দফা সেই বিষয় আছে। তো আজকে যে আপনাদের মতামত সেখানে জমা দেওয়া হয়েছে, এই 31 দফা এবং সংস্কারের সাথে আপনি আজকের এই অনুষ্ঠানে রাজনীতি কোন পথে সে বিষয়ে আপনার বিশ্লেষণ কীভাবে করবেন? জি, ধন্যবাদ। এটিএন বাংলা এবং প্রিয় দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। দেখুন, দীর্ঘদিন থেকেই কিন্তু একটা রাজনৈতিক পরিমণ্ডলে দেশবাসী যেটা শুনছেন, একটা সংস্কার নিয়ে বিশদ আলোচনা হচ্ছে। আর এই সংস্কার এবং বিএনপির যে 31 দফা দুটা কিন্তু খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। সংস্কারের যে প্রস্তাবগুলো সরকারের পক্ষ থেকে ইদানিংকালে আপনারা লক্ষ্য করেছেন আসছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2018 সালের পর বিশেষ করে আমরা যারা ওনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি, বিশেষ করে আমরা বিএনপি মিডিয়া সেল, আমাদের একটা টিম ওয়ার্কের ভিত্তিতে 31 দফা বা 27 দফা তার আগে ঘোষণার আগেই আমরা মাঠ পর্যায়ে কাজ করেছি। তার মানে তারেক রহমান সাহেবের উপলব্ধি, তার চিন্তা, তার ধারণা, তার সুদূর প্রসারী চিন্তা থেকেই এই সংস্কারের কথাটা উঠে আসছে। যেই 2018-তে যে নির্বাচনটা হলো, সকল রাজনৈতিক দলই তো সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন বললেন আমার উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, আমি একটা সুন্দর নির্বাচন করিয়ে দিব, সেই আস্থা এবং বিশ্বাসের প্রতিফলন তো হয় নাই, বরং রাতের অন্ধকারে ভোট হয়েছে। তার মানে কি, 2009-এর পর থেকে এই যে এক ব্যক্তির শাসন, একদলীয় শাসন ব্যবস্থা এবং একঘেয়েমি শাসন, এটা যখন রাজনীতিবিদরা খুব কাছ থেকে দেখা দেখি শুরু করলেন যে না, এটা তার চলে না, এবং সর্বশেষ 2018 নির্বাচনের পর তারেক রহমান সাহেবের সেই উপলব্ধি থেকে তিনি যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে থাকা অবস্থায় বা অসুস্থ থাকার কারণে, তার সেই চিন্তা চেতনা থেকেই এই সংস্কারের প্রস্তাবটা উঠে আসে। আমরা বাংলাদেশের এমন কোনো জেলা নাই, বৃহত্তর জেলা, এমন কোনো বিভাগীয় শহর নাই যেখানে প্রাথমিক অবস্থায় আমরা এই নাগরিক সমাজ, বিশিষ্ট নাগরিক যারা ওই জেলায় বা ওই বিভাগে রয়েছেন, আমরা ছাত্রদের সঙ্গে কথা বলেছি, তরুণ যুবকদের সাথে আমরা কথা বলেছি, পেশাজীবীদের সাথে কথা বলেছি, সভা করেছি, সিম্পোজিয়াম করেছি, সেমিনার করেছি। সেখানে ডাক্তার ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, মানে শ্রেণীভিত্তিক বিভিন্ন প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলেছি।
এবং সেখানে বারবার একটা জিনিস উঠে আসছে যে বর্তমান যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থায় সুশাসন আসবে না, সুশাসন আসার মতো কোনো লক্ষণ আমরা দেখছি না। এবং 2018 নির্বাচনে আরো প্রমাণিত হয়ে গেল যে এই যে এক ব্যক্তি এক দলের শাসন, এইভাবে যদি চলতে থাকে, যেই যখন দায়িত্ব পাবে তখন এই চলমান প্রক্রিয়াটা এমন একটা পর্যায়ে পৌঁছবে, দেশের মানুষ শাসন ব্যবস্থা সুন্দরভাবে পাবে না। মানুষের যে লক্ষ্য, মানুষের যে চিন্তা, মানুষের যে ধারণা, এই শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসার জন্য তারেক রহমান আমাদেরকে মাঠে কাজ করার সুযোগ দিয়েছেন। আমরা মাঠে কাজ করেছি প্রাথমিক পর্যায়ে। এরপরে আমাদের সঙ্গে উনি বসেছেন, আলোচনা করেছেন। একটা পর্যায়ে 27 দফার একটা সংস্কার আমরা ঘোষণা করেছি, উনি ঘোষণা করেছেন এবং এটা অফিসিয়ালি। এই 27 দফা যখন ঘোষণা হলো, এটার উপরে আলোচনা, এটা প্লাস মাইনাস হিসাব নিকাশ, ভবিষ্যৎ শাসন ব্যবস্থা কি ধরনের হতে পারে, আমরা যদি সুশাসন সত্যিকারভাবে প্রতিষ্ঠা করতে যাই তাহলে সেখানে কি কি আসতে পারে, তখনই এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা উঠে আসছে। এবং একজন প্রধানমন্ত্রী পরপর 2 বার দায়িত্বে থাকবেন না, সেখানে মিডিয়া সংস্কারের কথা আসছে, সেখানে জুডিশিয়াল যে সংস্কার, সেখানে 70 অনুচ্ছেদ সেটার সংস্কার নিয়েও আসছে, যে পার্লামেন্টে 70 অনুচ্ছেদে বলা আছে যে ফ্লোর ক্রসিং করা যাবে না, এবং কেউ যদি 70 অনুচ্ছেদের বাহিরে গিয়ে কথা বলে তাহলে তার সদস্যপদ হারাইতে হবে। কিন্তু না, এটা সংস্কারে নিয়ে আসছেন যে একজন সরকারি দল অথবা বিরোধী দল ইচ্ছা করলে তার মতামতটা সেখানে প্রকাশ করতে পারবেন। মাত্র 2টা ইস্যুতে কথা বলবেন না, সেটা হলো যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পরিবর্তন নিয়ে। এই সমস্ত আলোচনাগুলো কিন্তু 27 দফার মধ্যে চলে আসছে। যখন আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, সংগ্রাম, আন্দোলনটাকে আরো বেগবান করেছি, কারণ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তো আমাদের অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা, দিনের পর দিন, সমস্ত তো একঘেয়েমি, এক ব্যক্তির শাসন, একটা ফ্যাসিবাদী শাসনের যে রূপ, ভয়াবহ রূপ, ভয়ঙ্কর রূপ, সেটাই তো এই জাতি চোখের সামনে দেখেছে, দৃশ্যমান ছিল। এখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা সকল রাজনৈতিক দল যখন যুগপৎ আন্দোলন করি, সেই যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, যে সমস্ত স্টেক হোল্ডাররা বা রাজনীতিবিদরা ছিলেন, রাজনৈতিক দল ছিল, তাদের আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে এটা 31 দফা হয় 2023 সালে, যেটা আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের কথা বলছি। এর আগে এই 27 দফা বা 31 দফা পরবর্তীতে এটা তারেক রহমানের যে ওনার একটা পরিকল্পনার অংশ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 19 দফা ঘোষণা করে খুব একটা পপুলার, জনপ্রিয় বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে দেশ পরিচালনা করেছিলেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আপসীন ভূমিকায় থেকে তিনি 2017 সালে এই 27 দফা ঘোষণা করার আগে তার চিন্তা থেকে তখন তিনি ভিশন 2030 ঘোষণা করেছিলেন, যার মূল ভিত্তিটা হলো 19 দফা এবং ভিশন 2030, এই 27 দফার পরবর্তীতে 31 দফা। এই 31 দফা আজকে আমরা নিজেরাও তখন বুঝতে পারি নাই যে দেশের মানুষের কাছে, জাতির সামনে এত পপুলার হবে। আজকে আপনি গ্রামে যান, আপনি ওয়ার্ড, ইউনিয়ন, সব জায়গায় কিন্তু আমরা এটার উপর প্রচারণা করছি, আমরা সবার সঙ্গে আমরা আলোচনা করতেছি, এবং এটা আমাদের দলের ভিতরে, দলের বাহিরে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এই যে দ্বিকক্ষে বিশিষ্ট পার্লামেন্ট, আপার হাউস, লোয়ার হাউস, যে লোয়ার হাউসটা কিভাবে নির্বাচিত হয়ে আসবে, আপার হাউসে সেখানে কি নির্বাচন হবে না সমানুপাতিক হারে লোয়ার হাউসের সমানুপাতিক হারে শ্রেণীভিত্তিক প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করবে, সবকিছু একটা আলোচনার অংশ হয়ে আজকে একটা নতুন শাসন ব্যবস্থার প্রস্তাব তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সবাইকে নিয়ে এই আলোচনাটা করেছেন। এবং তিনি বলেছেন যে আমরা এই যে আন্দোলন করলাম, এই আন্দোলন আমরা কিন্তু বিএনপির জন্য করি নাই, এবং এককভাবে আমরা সরকারে যাব, দেশ পরিচালনা করব, এটা কিন্তু আমরা করছি না, এটা আমরা করবোই না। তাহলে কি করব? আমরা করব এটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, সবাইকে নিয়ে 31 দফার ভিত্তিতে আমরা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করব। তাহলে আজকে যে সংস্কারটা সরকার নিয়ে এসেছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তিনি নিজের থেকেই বলেছেন যে 3 মাস
সংস্কার করতে সময় লাগতে পারে, 3 মাসের জায়গায় 6 মাস লাগতে পারে, আজকে তো 7 মাস 8 মাস চলতেছে। এবং সরকারের পক্ষ থেকে যে সংস্কার কমিশনটা গঠন করা হলো, সেই কমিশনের সঙ্গে আজকে আমাদের নেতৃবৃন্দ দেখা করেছেন এবং সেখানে তারা যে প্রস্তাবগুলা ম্যাক্সিমাম নিয়ে এসেছেন আমাদের 31 দফার সঙ্গে একটা মানে খুব মিলের একটা অংশ রয়েছে, ম্যাক্সিমাম জায়গায় মিলের অংশ রয়েছে। কিছু কিছু ব্যাপারে আপত্তি তো থাকাটাই স্বাভাবিক, সে আপত্তিগুলো আজকে আমাদের সেখানে দিয়ে আসছেন। সুতরাং আমরা মনে করছি যে দেশে সংস্কারের পাশাপাশি একটা নির্বাচনটা খুব জরুরি, কারণ আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি। একটা বাংলাদেশ একটা ডেমোক্রেটিক কান্ট্রি, একটা গণতন্ত্রের বীজ যত শক্তিশালী হবে, নির্বাচন ব্যবস্থাটা তত সহজ হবে এবং নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এটাই তো জাতি দেখতে চায়। যদি নির্বাচন আজকে না হয়, গণতান্ত্রিক ব্যবস্থা যদি চালু না থাকে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি? বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই কারণে খারাপ হবে যে দেখেন, ফরেন ইনভেস্টমেন্ট নাই, ফরেন কারেন্সি খুব একটা আসতেছে না, আপনার অর্থনৈতিক একটা অস্থিতিশীল পর্যায়ে রয়েছে, ব্যবসায়ীরা ইনভেস্ট করছে না, দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি। তো সব কিছু মিলে মানুষের মধ্যে যদি একটা স্বাভাবিক মাইন্ডসেট না থাকে, স্বাভাবিক প্রক্রিয়ায় যদি আমরা না থাকি, হাসিনা চলে গেছে, হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার অর্থ কড়ি সব তো যারা লুটপাট করেছে বিদেশে আছে, বাংলাদেশে আছে, সবাই তো গ্রেপ্তার হয় নাই, সবাই তো পালিয়ে যায় নাই। সেই ষড়যন্ত্র এখনো বিদ্যমান। এই ষড়যন্ত্রের কারণে আজকে বাংলাদেশ এখন যে একটা স্বাভাবিক পর্যায়ের দিকে যাওয়ার একটা যে চিন্তা, জনগণের কাছে যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল, সেই স্বতঃস্ফূর্ততা মাঝে মাঝে আমাদের সাধারণ মানুষের মনে দাগ কাটে যে না, এখনো তো মনে সংখ্যা আছে, এবং বাস্তবিক পক্ষে এই সংখ্যাটা আমরা লক্ষ্য করছি, দেখছি। সুতরাং এই সংখ্যা দূর করে একটা বাংলাদেশে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য, একটা সঠিক নির্বাচন ব্যবস্থা দেওয়ার জন্য, যেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়ে জনগণের শাসন ক্ষমতাটা জনগণের কাছে ন্যস্ত হয়, জনগণের প্রতিনিধিদের কাছে ন্যস্ত হয়, এটাই তো আজকে বাংলাদেশে হওয়া উচিত। সেই জন্য আমরা এখন পর্যন্ত লড়াই সংগ্রাম করছি। জি, শুনলাম যে আপনারা বলছিলেন যে এই গত 15 বছরের যে সংগ্রাম, সেই সংগ্রামের যে ফল, সে ফলে হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু হাসিনা পালিয়ে গেলেও তার যে নানা রকম অপকর্মগুলো সেগুলি কিন্তু রয়ে গেছে, সেই সংখ্যা আপনাদের রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকে ভার্চুয়ালি যোগ হয়ে 12 দলের একটা ইফতারে তিনি বলেছেন নির্বাচন ও সংস্কারকে একটা মুখোমুখি করার অপচেষ্টা করা হচ্ছে। তো এই যে কথাটা আপনি বললেন যে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করার অপচেষ্টা থেকে আমরা বেরিয়ে আসার উপায় কি, আমরা একটা নির্বাচন কিভাবে করতে পারি, এবং এই অপচেষ্টা প্রসঙ্গে আপনার বিশ্লেষণ কি? দেখুন, দেশবাসী কিন্তু নির্বাচনমুখী, রাজনৈতিক দলগুলোও নির্বাচনমুখী, কিন্তু ষড়যন্ত্রের অংশ থেকে কথাগুলা অনেক সময় এক একভাবে এক একজন এক এক প্রক্রিয়ায় যেভাবে কথা বলছে, যে সংস্কার না শেষ করা পর্যন্ত নির্বাচন হবে না বা নির্বাচন হওয়া উচিত না। আরেকদিকে বলছে সকল বিচার শেষ করে তারপর নির্বাচন করতে হবে। আরেকদিকে কেউ না কেউ বলছে যে নির্বাচনের কোনো পরিবেশ এখনো তৈরি হয় নাই। 5 তারিখের পর বাংলাদেশে ধরেন মানুষের যে ক্রোধ ছিল আওয়ামী লীগের উপর, মানুষের যে চিন্তাধারা ছিল, মানুষের যে হিসাব নিকাশ ছিল, আরো অনেক ধরনের অনেক বড় ধরেন আওয়ামী লীগ তো একসময় বলেছিল যে তাদেরকে কচুকাটা করা হবে, আর অনেক ধরনের ঘটনা, 5 লক্ষ লোক মারা যাবে, 1 লক্ষ লোক মারা যাবে। প্রকৃতপক্ষে এই ধরনের কিছু তো হয় নাই। একটা স্বাভাবিক প্রক্রিয়ার দিকে যেন দেশ চলে যায়, দেশ থাকে, স্থিতিশীল হয়, সেজন্য আমাদের পার্টি থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা অন্যান্য রাজনৈতিক দল সবাই তো সেই প্রত্যাশা নিয়েই তারা ভিডিও বার্তা দিয়েছেন, কথা বলেছেন, সভা করেছেন এবং জাতির সামনে তাদের অবস্থানটাকে তুলে ধরেছেন, যার কারণে সেই পরিস্থিতির দিকে যায় নাই। কিন্তু এখন কেন সংখ্যাটা তৈরি হবে নির্বাচন নিয়ে? নির্বাচনের কেন এখন পরিবেশ থাকবে না? নির্বাচনের পরিবেশটা তো আমাদেরকে তৈরি করে নিতে হবে আমাদের আলোচনার ভিত্তিতে। সেটা একটা গোল টেবিল আলোচনা হতে পারে, এবং সেই আলোচনার সঙ্গে যেটা চিফ অ্যাডভাইজার সাহেব বারবার বলেছেন
যে একদিকে সংস্কার আরেকদিকে নির্বাচন, এবং উনি চাচ্ছেন বলে আমরা দেখতেছি, কিন্তু কোথায় যেন একটা সূক্ষ্ম বাধা হয়ে আসছে, এখন পর্যন্ত নির্বাচনের রোড ম্যাপ হচ্ছে না। এই জন্য আমরা বারবার সেই সংখ্যাটার কথা বলছি যে একটা ষড়যন্ত্র সেখানে চলছে, এবং এই ষড়যন্ত্রের কারণে নির্বাচন পিছিয়ে যাবে বা নির্বাচন হবে না, এই ধরনের ব্যাপারে, এই ধরনের কথাবার্তার ব্যাপারে বা এই ধরনের একটা অ্যালার্মিং সিচুয়েশনের ব্যাপারে আমরা খুব বেশি সজাগ আছি এবং সতর্ক আছি। এর জন্য আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা বারবার দাবি করছি যে খুব শীঘ্রই একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার। জি, নিশ্চয়ই। সেক্ষেত্রে যেহেতু নির্বাচনের কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছি মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি সবাই কিন্তু তাদের নির্বাচনের মানসিক প্রস্তুতি সেটা রেখেছে। তো এই যে 2018 সালে যে নির্বাচনের কথা বললেন, যে নির্বাচনে বিএনপি একটা ট্র্যাপড হয়েছিল এবং শেখ হাসিনা বলছিল যে তার প্রতি আস্থা রাখতে, 2024-এ এসে যখন যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারলো না, তখন আপনাদের সকল নেতাই, কম বেশি সকল নেতাই জেলে ছিলেন। তখন একজন সাবেক মন্ত্রী সেই সময়কার, তিনি বলেছিলেন যে যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তাদেরকে জেল থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে। তো আপনি 2018 সালের নির্বাচনের প্রেক্ষাপট বর্ণনা করেন, 2024-এর নির্বাচনকে আপনি কীভাবে দেখছেন? ধরেন ওইখানে তো শুধু বিএনপি এককভাবেই সেই সংলাপে যায়নি, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একত্রিতভাবে করেছে সবাই মিলেই সিদ্ধান্ত নিয়ে সেখানে গিয়েছে। প্রত্যাশার জায়গা থেকে সবাই মনে করেছে যে না, ঠিক আছে, আমরা একটা নির্বাচন কাঠামোতে যাই, কিন্তু সেটা তো রাত্রে অন্ধকারে শেষ করে দিল। এখানেই হলো বক্তব্য যে এক ব্যক্তির শাসন, একদলীয় শাসন এই বাংলাদেশে এইভাবে যদি চলতে থাকে, তাহলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক যে পরিবেশ পরিস্থিতি অতীতে ছিল, এক সময় যেটা আমাদের প্রত্যাশার জায়গা ছিল, কিন্তু সেটা ধ্বংস হয়ে গেছে এবং হোঁচট খেয়েছে। সে অবস্থান থেকে বের হয়ে আসার জন্য হয়তো আমরা চিন্তা করেছি নির্বাচনটা করা দরকার ছিল, কিন্তু সেটা তো হয় নাই, সে কমিটমেন্ট তো রাখে নাই, যার কারণে আন্দোলন আরো বেগবান হয়েছে। সে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী, আমাদের না শুধু, সকল রাজনৈতিক দলের সাধারণ মানুষ এখানে ক্ষতির শিকার হয়েছে, ব্যবসায়ীরা হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল হয়েছে। এবং 24-এর যে নির্বাচন, নীলনকশার যে নির্বাচন, এটা তো মানে কি বলবো, মানে এক পার্টির মধ্যে দুইজন ক্যান্ডিডেট, একজনের নাম দেওয়া হইলো আওয়ামী লীগের প্রার্থী, আরেকজনের নাম দেওয়া হইলো স্বতন্ত্র প্রার্থী। তো এটা সাধারণভাবে কেউ আমি তুমির পার্টি বা আমি ডামির প্রার্থী, ইলেকশন এইভাবেই তো প্রকারান্তরে বিভিন্নভাবে বলা হয়েছে বা বলেছে, কিন্তু এখানে প্রকৃত কোনো গণতান্ত্রিক পরিবেশও গড়ে ওঠে নাই, সুযোগও দেওয়া হয় নাই, এবং একদলীয় একটা নির্বাচন তাদের পক্ষে নেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল এবং করেছে। 2024-এর নির্বাচনে আমরা অংশগ্রহণ করার কোনো সুযোগ ছিল না, আমরা সবাই জেলখানায় বন্দী ছিলাম। এবং 2024-এর আগে ধরেন 28 অক্টোবর, তার আগে 10 ডিসেম্বর, তার আগে 18 জুলাই, এইভাবে আমাদের মহাসমাবেশ, আমাদের সমাবেশ, আমাদের গণসমাবেশ বিভিন্ন জায়গায় হয়েছে, সব জায়গায় গণগ্রেপ্তার শুরু করেছিল, হামলা হয়েছিল। এবং 28 অক্টোবর কি ধরনের একটা পরিস্থিতি তারা করে টোটাল রাজনৈতিক দলগুলোকে জেলখানায় বন্দী করেছে, যারা প্রতিবাদ করেছে তাদেরকে সবাইকে উঠে নিয়ে গেছে, আমরাও জেলে ছিলাম। এর মধ্যে তো নির্বাচনের কোনো পরিবেশ তৈরি হয়নি, এবং সেই নির্বাচনটা তারা তাদের মতো করে করেছে, এটাকে তো নির্বাচন বলা যায় না। তো 2024-এ এই পরিস্থিতি তারা যদি না করতো, হয়তো তাদের জন্য ভালো হইতো, তারা যদি সেখানে আমাদের দাবিগুলো মেনে নিত, যে না আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করবো, আমরা সমস্ত রাজনৈতিক দলকে আমরা ডাকছি, আহ্বান করছি, আপনারা আসেন বসেন, যে না আমরা এখন আর আমাদের নেতৃত্বে কোনো নির্বাচন করব না, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চলে যাব, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কে নির্বাচনের দায়িত্ব নেবেন সেটা আলোচনার টেবিলে ঠিক হতে পারত, যদি আওয়ামী লীগ নিজেদেরকে সেভ করতে চিন্তা করতো। সেটা তো করে নাই, বরং দমন পীড়নে গিয়েছে, অত্যাচার নির্যাতনে গিয়েছে, আবার গুম খুনে গিয়েছে। এবং একটা পর্যায়ে যখন এদেশে ছাত্র জনতার আন্দোলন তৈরি হলো, লক্ষ্য করেন কিভাবে আপনার সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, মনে হয় যে মিছিলের মধ্যে ব্রাশ ফায়ার করে দিচ্ছে, একটার পর একটা লাশ হচ্ছে, এবং প্রতিবাদও কিন্তু কেউ ঘরে ফিরে, কেউ প্রতিবাদ থেকে কেউ সরে যায় নাই, কেউ হাসিনের কাছে মাথা নত করে নাই। এবং সাধারণ শিক্ষার্থীরা মাঠে নেমে এসেছে, এই যে মেধাবীরা কোটার জন্য আন্দোলন করেছে,
মেধার জন্য আন্দোলন তৈরি করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন তৈরি হয়েছে, ছাত্র জনতার গণ আন্দোলন তৈরি হয়েছে। এক পর্যায়ে আমরা আমাদের ছাত্র সংগঠনগুলোকে সেই সাধারণ ছাত্রদের সঙ্গে একসঙ্গে মানে তারা যেন সম্পৃক্ত হয়ে যায়, সেভাবে সকল রাজনৈতিক দল, রাজনৈতিক ছাত্র সংগঠনকে একত্রিত করে দিছে। এখানে সাধারণ ছাত্রদের একটা আন্দোলন তৈরি হয়েছে এবং যেখানে জনগণ সম্পৃক্ত হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জি, একটা শেষ প্রশ্ন করে বিরতিতে যাব। সেটি হচ্ছে যে বিএনপিকে বহুবার ভাঙার চেষ্টা করেছে এবং খণ্ড খণ্ড টুকরা টুকরা করার চেষ্টা দেখেছি আমরা। তৃণমূল বিএনপি, এই বিএনপি, সেই বিএনপি, বহু কিছু করা হয়েছে। যদি আজকে সাধারণ মানুষের কাছে এই প্রশ্নটা যদি আপনার কাছে রাখতে চাই, মানে কি জাদু ছিল বেগম জিয়া বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, এই যে এত উপর থেকে নিচ পর্যন্ত কোনো নেতা কর্মী আজকে জেল খেটেছে, গুলিবিদ্ধ হয়েছে, বাসা বাড়িতে ঘুমাতে পারেনি, বাগানে গিয়ে ঘুমিয়েছে, ধান খেতে ঘুমিয়েছে, এমন কি জাদু ছিল যে জাদুর মহিমায় বিএনপি ত্যাগ করে কোনো নেতাই তাদের যে ফাঁদে সে ফাঁদে পা দেয়নি? দেখুন, এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশবাসীর কাছে বর্ষাস্থল, আশার জায়গা, প্রত্যাশার জায়গা, এবং বিএনপি একটা পপুলার রাজনৈতিক দল, মডারেট রাজনৈতিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার নিজস্ব একটা রাজনীতি, যে আদর্শ, যে ধারাবাহিকতার মধ্য দিয়ে তিনি দেশটাকে চালিয়েছেন, গ্রামের মানুষের সঙ্গে মিশেছেন, গণমানুষের দল হয়েছে, সাধারণ মানুষের কাছে গিয়েছেন, গণমানুষের দল হয়েছে, সাধারণ মানুষের দল হয়েছে, এবং মাটি ও মানুষের দল বলা হয় বিএনপিকে। তো জিয়া রহমানের ইমেজ, জিয়া রহমানের আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন, এই আদর্শ থেকে কিন্তু আমরা সরে যাই নাই। বিএনপিকে কেউ কখনো এই যে ফ্যাসিবাদ বলবে, বিএনপিকে কখনো কেউ কর্তৃত্ববাদী বলবে, বিএনপিকে কখনো স্বৈরাচার বলবে, এই ধরনের কোনো স্লোগান বিএনপির বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। হ্যাঁ, জিয়া রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা করছেন, তিনি একজন সৈনিক ছিলেন, একজন ক্যান্টনমেন্টের লোক ছিলেন, কিন্তু তার যে রাজনৈতিক দূরদর্শিতা, এটা তো একটা অসাধারণ আল্লাহর হুকুম ছিল বলেই এই ধরনের একটা লিডারশিপ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন বাংলাদেশের জন্য, যার নেতৃত্বে পুরা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি, যে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির সঙ্গে এই মানুষগুলা মিশে যাওয়া, একদিকে হলো জনপ্রিয়তাটা খুব কাছাকাছি নিয়ে গেছেন, আরেকদিকে হলো তার সততা, আরেকদিকে হলো তার নেতৃত্ব। তিনি অনেক মানে ইনার দলের ভিতরেও কেউ ক্রাইম করেছে এবং কেউ ক্রাইম করে পার পাবে। জিয়া রহমানের শাসন ব্যবস্থা তো কঠিন ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বরাবরই আপোষহীন ছিলেন, তার মধ্যে কোনো দুর্নীতি আমরা দেখি নাই। তার প্রতি যে একটা সম্মান, শ্রদ্ধা, এটা তার নেতৃত্বের মধ্যেই ফুটে উঠেছে। আমরা ছাত্ররা তো তার নেতৃত্বে 9 বছর আন্দোলন করেছি, খুব কাছ থেকে আন্দোলন করেছি, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জীবন বাজি রেখে করেছেন, গ্রেপ্তার হয়েছেন। এরশাদের আমলে তো গ্রেপ্তার হয়েছেন, এই আমলে বারবার গ্রেপ্তার হয়েছেন, মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে তাকে জেলখানায়, কারাগারে অন্তরীণ রেখেছে এবং তাকে অসুস্থ করে ফেলেছে। তিনি এখন এই জন্য চিকিৎসাধীন। বেগম খালেদা জিয়া একটা যে পার্সোনাল ইমেজ, তার প্রতি যে একটা রেসপেক্ট, এটা বিএনপির আরেকটা সংযোজন। তাহলে বিএনপি জিয়া রহমান, বিএনপি খালেদা জিয়া, এই যে জিয়া রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া, বেগম জিয়া রহমান ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি, জনপ্রিয় রাষ্ট্রপ্রধান। তার কর্মের ফল, কর্মের মধ্য দিয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। ঠিক বেগম খালেদা জিয়া তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে হাজব্যান্ড ওয়াইফ দুইজন। এখন বর্তমানে তারেক রহমান সম্পর্কে আমার মনে হয় আমি খুব বেশি বলতে চাই না। বাংলাদেশের মানুষের হৃদয়ে উনি স্থান করে নিয়েছেন তার কর্মের মধ্য দিয়ে। তার প্রতিটা বক্তব্য আপনি শোনেন, তার প্রতিটা কথা আপনি শোনেন। বিশেষ করে 2018 পর থেকে যে ব্যাপক আন্দোলনে আমরা গিয়েছি এবং 31 দফাকে সামনে নিয়ে উনি যেভাবে এগিয়েছেন, যেভাবে এই জাতিকে একত্রিত করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে যাওয়ার পর, কারাগারে বন্দী থাকার পর, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলখানায় চলে গেলেন, বিএনপির মধ্যে মানে একটা মানে বিএনপি না শুধু জাতির মধ্যে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, যে হাসিনা যেভাবে অত্যাচার করতেছে, এখান থেকে কিভাবে বের হব, হাসিনা যেভাবে নির্যাতন করতেছে, যেভাবে গুম করতেছে, যেভাবে খুন করতেছে, যে শাসন ব্যবস্থা নিয়ে সে
দেশ চালাচ্ছে, মানুষ তো মনে করছে যে এটাই পার্মানেন্ট, আর হাসিনাও মনে করছে এটা পার্মানেন্ট না, এটাও পার্মানেন্ট। কিন্তু আমরা বারবার বলেছি, আমরা যারা ছাত্র রাজনীতি করে আসার লোক, যে হাসিনার এই শাসন ব্যবস্থা পার্মানেন্ট হইতে পারে না। পৃথিবীর অন্যান্য দেশের রাজনীতি হিসাব নিকাশ যারা এই ধরনের কর্তৃত্ববাদ ফ্যাসিবাদকে নিয়ে দেশ শাসন করেছে তারা টিকতে পারে নাই, হাসিনাও টিকতে পারবে না। এবং হাসিনার কোনো অত্যাচার নির্যাতনের কাছে আমরা কখনো মাথা নত করি নাই বলেই আমাদের এই মনোবল তারেক রহমানের মনোবল হয়ে দাঁড়িয়েছে, দেশবাসীর মনোবল তারেক রহমানের মনোবল হিসাবে দাঁড়িয়েছে। এবং তারেক রহমানও বিদেশে বসে তার যে প্ল্যান, তার যে গাইডলাইন, তিনি ওয়ার্ড বলেন, ইউনিয়ন বলেন, থানা বলেন, জেলা বলেন, বিভাগ বলেন, কেন্দ্র বলেন, অঙ্গ সংগঠন বলেন, এবং আমাদের রাজনীতির দলের বাহিরেও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে ওনার যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, যে একটা স্কাইপের মাধ্যমে অথবা জুমের মাধ্যমে কথাবার্তা বলতেন, ইভেন ইসলামিক দলগুলোর সঙ্গে পার্সন টু পার্সন কথা বলছেন, রাজনৈতিক দলের বাহিরে ব্যক্তি বিশেষ কথা বলেছেন, সবাইকে একত্রিত করার ক্ষেত্রে তারেক রহমানের যে উদ্বেগ, এটা প্রশংসার দাবি রাখে। হাসিনা একদিনে পালায় নাই, হাসিনা একদিনে পরাজিত হয় নাই, হাসিনার দেশ এমনি ছাড়ে নাই, পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছেন তারেক রহমান। আজকে তারেক রহমানের সেই নেতৃত্বের কারণে আমরা ঐক্যবদ্ধ একটা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের এই সংগ্রাম ধরেন একটা ধারাবাহিকভাবে চলেছিল। হ্যাঁ, আমরা অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, জেল খেটেছি, কিন্তু আমাদের মনোবলটা ছিল। বিএনপি থেকে অনেকেই চলে গেছে, এটা জিয়া রহমান সাহেবের আমলেও গেছে, খালেদা জিয়ার সময় গিয়েছে, এখনো যাইতে পারে। কিন্তু আমরা সবসময় দলের আদর্শটাকে প্রাধান্য দিয়েছি। আদর্শের সঙ্গে দলের জনপ্রিয়তাটা ছিল, নেতৃত্বের গুণাবলী ছিল, নেতৃত্বের ইমেজ ছিল। কে? তারেক রহমান। কে? খালেদা জিয়া। কে? জিয়া রহমান। সুতরাং যে দলের মধ্যে কোনো কর্তৃত্ববাদী শাসন নাই, যে দলের মধ্যে কোনো ফ্যাসিবাদী শাসন নাই, যে দলের মধ্যে কোনো স্বৈরাচারী ভূমিকা অবতীর্ণ হওয়ার মতো কোনো লক্ষণ নাই, তো বাংলাদেশের মানুষ এই গণমানুষের দল করবে না, কোথায় করবে, কোনটা করবে? আমরা অনেক সময় হিমশিম খেয়ে যাই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে। নেতৃত্ব মধ্যে এত প্রতিযোগিতা, সবাই তো নেতৃত্বের আশা করে। কেউ আমার এই ছাত্র দলের নেতৃত্ব দিতে চায়, কেউ যুব দলের নেতৃত্ব দিতে চায়, কেউ এই জেলায় দিতে চায়, এই থানায় দিতে চায়, ওয়ার্ডে দিতে চায়। নেতৃত্বে যে এত কম্পিটিশন, এটা কি শুধু এখন হাসিনা যাওয়ার পর? না, সে জিয়া রহমানের আমল থেকে, সে খালেদা জিয়ার দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বের সময়, এখন তারেক রহমানের সময়। সুতরাং আমরা এমন একটা রাজনৈতিক দলের সঙ্গে আজকে সম্পৃক্ত, আমরা গর্ববোধ করি যে না, আমরা জিয়া রহমানের পার্টি করি, আমরা জিয়া রহমানের আদর্শের দল করি। জিয়া রহমান যে দলটাকে বাংলাদেশি জাতীয়তাবাদের রূপে সাজিয়েছেন, যে একটা খাল কাটা, খাল কাটবে, এটা তো একটা সাধারণ মানুষ যখন চিন্তা করেছে খাল কাটবে কেন, প্রথম দিকে যদি চিন্তা করে, এখন যেরকম 31 দফা বারবার পপুলার হয়ে আসতেছে, তখন তো খাল কাটাটাও পপুলার এইভাবে হয়ে আসছে, যে খাল কাটবো, খালে পানি থাকবে, পানির মধ্যে মাছ চাষ হবে, পানির মধ্যে হাঁস মুরগির খামার হবে, তারপরে খাল কাটার পর যে দুই পাড়ের মধ্যে গাছ লাগাবে, বৃক্ষরোপণ হবে, আবার এখান থেকে পানিটা খেতে দিবে সেচের মাধ্যমে, সেখানে খাদ্য উৎপাদন হবে, দ্বিগুণ খাদ্য হবে, আমরা একগুণ খাবো, আরেকগুণ এক্সপোর্ট হবে। এই যে পরিকল্পনা, জিয়া রহমান এমনি তো পপুলার হয় নাই। এই যে চিন্তা, এই চিন্তার কারণেই তো আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক পপুলার। যত পপুলারে আমরা থাকি, এর পিছনেও ষড়যন্ত্রকারীরা কিন্তু থেমে নাই। এই ষড়যন্ত্র আজকে শুধু হাসিনা এখানে বসে করছে বা দেশের বাইরে বসে করছে তা কিন্তু না। হাসিনাকে মদত দেওয়ার জন্য তো পার্শ্ববর্তী দেশে বসে আছে, ইনভেস্ট করতেছে। হ্যাঁ, আমরা তো বারবার বলি, দেশের বাহিরে আমাদের বন্ধু থাকবে, কিন্তু প্রভু তো থাকবে না। যেই পার্শ্ববর্তী দেশ, তারা তো হাসিনার উপর ডিপেন্ড করছে, তারা বাংলাদেশের মানুষের উপর ডিপেন্ড করে নাই। তারা যদি বাংলাদেশের মানুষের উপর ডিপেন্ড করতো, বাংলাদেশে একটি সঠিক নির্বাচন ব্যবস্থা থাকতো। নির্বাচনের মাধ্যমে যে আসতো, যে দলে আসতো, জনগণের শাসন ব্যবস্থা, জনগণের ব্যালটের মাধ্যমেই জনগণের নেতা নির্বাচিত হতো। কিন্তু সেটা তো তারা হতে দেয় নাই বলেই আজকে পাশের দেশের প্রতি আমাদের এত ক্ষোভ, দেশের মানুষের ক্ষোভ, দেশের মানুষের সেন্টিমেন্টকে ওনারা প্রাধান্য দেন নাই। তা আমাদের প্রত্যাশা ছিল যে না, ওনারা দেশের মানুষের সেন্টিমেন্টকে প্রাধান্য দিবেন, কিন্তু দেয় না বলে আজকে ভারতের বিরুদ্ধে দেশের মানুষ সোচ্চার। আর আমরা দেশপ্রেম উদ্বুদ্ধ যারা, আমরা বেশি সোচ্চার, যেটা বিএনপির মধ্যে আছে। আজকে বিএনপির কে নিয়ে যারা এখনো দূর থেকে বসে ষড়যন্ত্র করতে চায়, সুতরাং তাদের জন্য আমাদের একই উত্তর
যে এই ধরনের কোনো চিন্তা আমাদের মধ্যে নাই, যে যেটা আজকে ফেসবুকে, যেটা আজকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে তকমা দেওয়ার চেষ্টা করছে যে আমরা খুব ভারতপ্রেমী হয়ে গেছি। না, ভারতপ্রেমী হওয়ার তো এখানে কোনো সুযোগ নাই। আমরা বারবার বলতেছি বিদেশে আমাদের কোনো প্রভু নাই। আমরা বন্ধুত্বের সম্পর্কে, বিশেষ করে একটা ডেমোক্রেটিক কান্ট্রি বাংলাদেশ, পৃথিবীর যে সমস্ত ডেমোক্রেটিক কান্ট্রি আছে তাদের সঙ্গে তো আমাদের সেই রিলেশনটা থাকবে। আমরা একটা বিরতি নিতে চাই, বন্ধুত্বটা থাকবে। ভারতপ্রেমী প্রসঙ্গে এসছে এবং সবশেষে আপনার যে কথা বললেন সেটি হচ্ছে মরম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ক্যারিশমার কথা বলে এবং জনগণ তাদের প্রতি যে প্রতিজ্ঞাবদ্ধ রাজনীতি করার হিসাবে আপনারা যে প্রতিজ্ঞাবদ্ধ, সেই প্রতিজ্ঞাবদ্ধ জায়গা থেকে বিএনপিকে শত চেষ্টা করেও ফ্যাসিস্ট সরকার তাদের মধ্যে ভাঙন ধরাতে পারেনি। আপনারা ঐক্যবদ্ধ রয়েছেন, জেল জুলুম খেটেছেন, কিন্তু তারপরেও কিন্তু আপনারা একসাথে কাজ করবার জন্য অঙ্গীকার ব্যক্ত করছেন। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সাবেক ভেটারান ছাত্র দলের নেতা, একই সাথে বর্তমানে বাংলা জাতীয় দল বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক সংসদ সদস্য জনাব শহীদুদ্দিন চৌধুরী রয়েছেন আমাদের সাথে। আমরা ছোট্টটা বিরতির পর আবার ইস্পাত নিয়ে যাবো শুভরাত্রিতে আমাদের প্রিয় অতিথিকে নিয়ে অন্য কোনো আলোচনায় ফিরে আসবো। ছোট্টটা বিরতি নিচ্ছি। ইস্পাত নিয়ে যাবো শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম কোন পথে রাজনীতি নিয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন উপযুক্ত অতিথি, যিনি সাবেক ছাত্রদল নেতা, বাংলা জাতীয় দল বিএনপির সম্মানিত যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য জনাব শহীদুদ্দিন চৌধুরী আইনি আমাদের সাথে রয়েছেন। আমি মিস্টার আইনির কতগুলি বক্তব্যকে তুলে ধরে তার কাছ থেকে এই প্রসঙ্গে জানতে চাবো। আমরা দেখেছি আপনি লক্ষ্মীপুর জেলা ওলামা দলের একটা অনুষ্ঠানে গতকাল কি একটা পরিচিতি সভায় আপনি বলেছিলেন যে 17 বছর কষ্ট করলাম অত্যাচার নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য। আমি আপনার কথায় কোট আনকোট করছি, 17 বছর কষ্ট করলাম অত্যাচার নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য, লড়াই করলাম ভোটের জন্য, এখন সেই ভোট নিয়ে চক্রান্ত চলছে। এই চক্রান্ত মেনে নেব না, মেনে নেওয়া যাবে না। আমাদের ঘাম, শ্রম ও রক্ত আছে, লাখো নেতা কর্মী জেল খেটেছে, অত্যাচার ও নির্যাতন হয়েছে। আমাদের আসল স্বার্থ দেশকে রক্ষা করা। আমি এই আসল স্বার্থ দেশকে রক্ষা করা, জেল খেট নির্যাতনের কথা বলেছেন। আমি একটু আপনার কাছে শুনতে চাই অ্যানি ভাই, আপনাকে তো আমি শ্রদ্ধা করি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থা থেকে আপনার সেই ত্যাগের কথা আমার মনে আছে, কীভাবে আপনার পুরো মুখের মধ্যে ছড়রা গুলির মতো পড়েছিল সেটি আমাদের এখনও মনে আছে। তো এই ফ্যাসিজমের আমলে আমরা দেখেছি আপনার বাসার দরজা ভেঙে আপনাকে আটক করা হয়েছে, একটা ঘটনা ঘটিয়ে আপনি গ্রেপ্তার হয়ে যেতেন। তো ওই দৃশ্যটিকে আপনার একটু আমাদের চিত্রায়িত করবেন কিনা, কী ঘটেছিল সেই রাতে? দেখেন, আমি তো শুধু একাই গ্রেপ্তার হই নাই, আপনি আমার আজকের অতিথি, আমার শুধু বাসাই ভাঙে নাই, হাজার হাজার লাখ লাখ নেতা কর্মীর এভাবে বাড়িঘর ভাঙছে, এভাবে গ্রেপ্তার করছে। আর যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, বা সর্বশেষ যারা শহীদ হয়েছে, হেলিকপ্টার থেকে কিভাবে গুলি করলো এই জাতি কি ভুলে গেছে? আমার মনে হয় কিছু রাজনীতিবিদরা ভুলতে বসেছে, জাতি ভুলে নাই। আর আমরা যারা খুব প্রত্যক্ষভাবে দীর্ঘদিন থেকে এই ছাত্র রাজনীতি করে আসতেছি এবং ছাত্র রাজনীতি করতে গিয়ে সাফার করতেছি বারবার। ছাত্র রাজনীতির পর জাতীয় রাজনীতিতে আসলাম, এলাকার রাজনীতিতে গেলাম। আমরা তো ধরেন অন্যায়ের কাছে কখনো মাথা নত করি নাই। আমরা নীতি এবং আদর্শটাকে ধারণ করি, করে বলেই একটু সাহস নিয়ে কথা বলি। আমাদের মনোবলটা খুব সবসময় চাঙ্গা থাকে। বারবার জেলে গেছি, জেলের থেকে বাইরে হয়েছি, আসছি, যাওয়ার সময়ও মনোবল নিয়ে গেছি, আসার সময়ও মনোবল নিয়ে বের হয়েছি, সাহস নিয়ে বের হয়েছি। হাসিনার অত্যাচারের কাছে মাথা নত করি নাই। অনেকেই ধরেন অত্যাচারিত হচ্ছে, কেউ ব্যবসায়ী বলেন, কেউ মানে হঠাৎ রাজনীতিতে আসছে, তারা অনেক সময় সরে গেছে বা দূরে সরে ছিল। কিন্তু মানুষের মধ্যে হাসিনার প্রতি বা আওয়ামী লীগের প্রতি এত ঘৃণার জন্ম দিয়েছে, যেটা এই 2-4 রাত্র বলে শেষ করা যাবে না। ঘৃণার সংখ্যা, ঘৃণার পরিমাণটা এত ব্যাপক, যেটা এরশাদের আমল আমরা দেখি নাই। আমার তো স্বাধীনতার আগে জন্ম, স্বাধীনতার পরে আমরা তো তার পিতা শাসনও দেখেছি। 72 থেকে 75-এর দুঃশাসন আমরা দেখি নাই। আমরা তো সে সময় রক্ষী বাহিনীর অত্যাচার নির্যাতনও দেখেছি। এই যে ছোটবেলা যখন স্কুলে যেতাম, স্কুলের সেই পাশের রুমে বা কলেজের হোস্টেলের মধ্যে বা কলেজ রুমের মধ্যে রক্ষী বাহিনী যেভাবে অত্যাচার করছে, নির্যাতন করছে, বস্তার মধ্যে বন্দি করে ফায়ার করছে, এইভাবে, এগুলো তো আমাদের দেখা ছোটবেলা থেকে।
সুতরাং আওয়ামী লীগের দুঃশাসন স্বাধীনতার পরও দেখেছি, আর যারা আগে স্বাধীনতার সময় দেখে নাই তারা এবার দেখেছে, আমরা দুইবারে দেখেছি। আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী দল, এরা সবসময় মানে ধাম্বিকতার সুরে কথা বলছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, একঘেয়েমি শাসন, এক ব্যক্তির শাসন, এক রানীর শাসন এরা বিশ্বাস। এদের মধ্যে কোনো ডেমোক্রেসি, এদের মধ্যে কোনো মানে ভোটের হিসাব নিকাশ মানে সবসময় অনেক দূরে ছিল। ব্যালটকে এরা প্রাধান্য দেয়নি। তো এই জন্য বলছি যে শুধু আমাকে অত্যাচার করে নাই। হ্যাঁ, আমি লক্ষ্মীপুরে বক্তব্য রাখছি, এগুলো তো আমাদের মধ্যে ইমোশন কাজ করে। শুধু লক্ষ্মীপুরে না, আমি যখনই যেখানে বক্তব্য দিই আমার মধ্যে অনেক ইমোশন কাজ করে। আমি তো বারবার জেলে গিয়েছি। 7ই ডিসেম্বর আমাকে গ্রেপ্তার করেছে একবার, সর্বশেষ বললাম। আওয়ামী লীগের আমলে আমি 12-13 বার গ্রেপ্তার হয়েছি, সেই ছাত্র রাজনীতি থেকে, 96 থেকে বলতেছি। এরশাদের আমল বাদই দিলাম। এই সর্বশেষ লাস্ট যেদিন ক্ষমতা থেকে হাসিনা চলে যায়, তার আগের যে 1 বছরে 1.5 বছরের মধ্যে 1 বছর জেলে ছিলাম। 1 বছর জেলে? 1 বছর জেলে ছিলাম 3 বারে। আচ্ছা আচ্ছা। একবার আমাকে 7 তারিখে গ্রেপ্তার করলো 10ই ডিসেম্বরের আগে। আচ্ছা। তাও আমাকে পুলিশ কমিশনার সাহেব 24 জানুয়ারি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নাকি? হ্যাঁ, জানুয়ারি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, ডিসেম্বরে। কখন গ্রেপ্তার হলেন সর্বশেষ? না 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 না, আগের ডিসেম্বরের কথা। আগের ডিসেম্বর কথা বল। জি জি। এটা তো পরের ডিসেম্বরের আপনার কথা বলছি। জি জি। যেটা 10ই ডিসেম্বর আমাদের উপর একটা ক্র্যাকডাউন হলো। জি। সেই ক্র্যাকডাউনটা করলো তো 7ই ডিসেম্বর। জি। যেদিন ফার্স্ট আমাকে গ্রেপ্তার করলো, আমাদের সঙ্গে আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে গ্রেপ্তার করলো, আমানুল্লাহ আমান সাহেবকে গ্রেপ্তার করলো, তারপরে মির্জা আব্বাস সাহেবকে গ্রেপ্তার করলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করলো 10 তারিখে। মনে আছে? সবকিছুতে মনে আছে, যেটা গোলাপবাগ মিটিং হলো, তারপর আমরা মিটিং করেছি। জি জি। এবং আমাকে তো সেখানে মিটিং এ ব্যাপারে ডেকে নিয়ে গিয়ে আমাকে গ্রেপ্তার করেছে পুলিশ কমিশনার অফিসের সামনে, মানে বিএনপি অফিসের সামনে থেকে পুলিশ কমিশনার অফিসে যাইতে হবে, সেখান থেকে গ্রেপ্তার করেছে। এরপরে আপনার মনে আছে যে একটা রোড মার্চ, আমরা চিটং রোড মার্চ করব সম্ভবত 5 অক্টোবর। সম্ভবত 5 অক্টোবর। এই 5 অক্টোবর চিটং এর রোড মার্চে আমি যখন কুমিল্লা থেকে অ্যাড হলাম, কুমিল্লা বক্তব্য দিলাম, ফেনীতে বক্তব্য দিলাম, চট্টগ্রামে বক্তব্য দিলাম। যে বক্তব্যটা আমি ফেনীতে দিলাম, আমার নিজের জেলা গ্রেটার নোয়াখালী, সেখানে আমাদের নোয়াখালী মানে স্বতঃস্ফূর্ত মানুষ ছিল, অনেক মানুষ ছিল, হাজার হাজার লক্ষ মানে মানুষ ছিল, মানুষের সামনে বক্তব্য দিছে। সেই বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে ভাষায় হাসিনা তার আগের দিন কথা বলেছিলেন বা 2 দিন আগে যে ভাষায় কথা বলেছিলেন, তার প্রতি উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি। ঠিক একই বক্তব্য আমি চিটং দিয়েছি। এবং চিটং থেকে আসার পর 10 অক্টোবর রাত্রে আমাকে গ্রেপ্তার করেছে। এবং গ্রেপ্তার করে যেভাবে আমাকে গ্রেপ্তার করেছে, আমার বাসার দরজা ভেঙে, আমার বাসায় শুধু আমি ছিলাম, আমার ছোট বাচ্চা ছিল, এবং সেখানে গায়ে হাত দিয়েছে, বাসায় গায়ে হাত দিয়েছে, থানায় গিয়ে আমার গায়ে হাত দিয়েছে, যেটা আমি পরবর্তী দিন কোর্টে গিয়ে বললাম। তখন তো আমরা ভয়ে ছিলাম, শঙ্কায় ছিলাম, মনোবল কিন্তু হারাই নেই। আমরা মনোবল নিয়েই তো ছাত্র রাজনীতি করেছি, মনোবল নিয়ে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। সবকিছু মিলে বাড়িঘর তো অনেকবার ভেঙেছে, লক্ষ্মীপুরে আমার বাড়িঘর ভেঙেছে কয়েকবার, আওয়ামী লীগের লোকেরা ভাঙছে, পুলিশের পাহারায় ভাঙছে। তারপরে 18 নির্বাচন করতে গেছি, নির্বাচনে আমার গায়ে হাত দিচ্ছে, নির্বাচনের মাঠে সেদিন বাড়ি ভাঙছে। এরপরে সর্বশেষ এই যে জুলাই আন্দোলন হলো, সেদিন 25 জুলাই আমি গ্রেপ্তার হলাম। সেই গ্রেপ্তারে আমি যখন ডিবি অফিসে গেলাম, ডিবি অফিসে গিয়ে দেখি যে সেখানে আমাদের সিনিয়র নেতা যারা আছেন, আমাদের ছোট ভাই যারা আছেন, অঙ্গ সংগঠন করেন, সাধারণ এই যে বৈষম্য বিরোধী যারা আন্দোলন করেছেন, যারা এখন নেতৃত্ব দিচ্ছেন, নতুন রাজনৈতিক দল করেছে, তারাও সেখানে ছিলেন। তাদের উপর অত্যাচার, আমাদের নেতাদের উপর আমি সেখানে শাউট করছি, প্রতিবাদ জানিয়েছি সেই ডিবি হারুনের বিরুদ্ধে, আমরা সেখানে অবস্থান নিয়েছি। এবং 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ 7 দিন আমাদেরকে সেখানে রিমান্ডে রেখেছে। রিমান্ডে রাখার পর তারপরে আমাদেরকে ইয়েতে নিয়েছে, 1 তারিখে জেলখানে নিয়েছে। 1 তারিখে আমরা বুঝতে পারি নাই যে 5 তারিখে হাসিনা পালিয়ে যাবে। 3 তারিখে গিয়ে আমরা 3 মাসের জন্য জেলখানায় থাকবো, বাজার পর্যন্ত করেছি, যা যা লাগবে।
এই আন্দোলনটা আমরা তখন জেলখানায় আমরা দেখেছি যে সাধারণ ছাত্রদের মুভমেন্টটা এটা গণ মুভমেন্টে পরিণত হয়েছে। এবং যেদিন সম্ভবত 1 তারিখ শহীদ মিনার থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের, তারা আহ্বান করেছে যে সকল রাজনৈতিক দল নেমে আসেন এবং সকল রাজনৈতিক দল, সকল রাজনৈতিক ছাত্র সংগঠন একসঙ্গে মিলে হাসিনার এই অপকর্ম, এই অত্যাচার, এই নির্যাতন, এই ফ্যাসিবাদী ভূমিকার অবস্থানের বিরুদ্ধে, কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে তখন একত্রে আন্দোলন করেছেন, একত্রে লড়াই করেছেন। কেন লড়াই করলাম, কেন সংগ্রাম করলাম দীর্ঘ 15, 16, 17 বছর? একটাই তো আমাদের চাওয়া পাওয়া, যে বাংলাদেশটা সুন্দর হবে, আগামীর বাংলাদেশটা ভালো থাকবে। এবং সেটা ভালো করতে হলে, সুন্দর করতে হলে আমাদের এখন করণীয় কি, সেটাই তো আসল কথা। দেখছি যে এই আসল জায়গায় পৌঁছার বা লক্ষ্যে পৌঁছার মধ্যে কিছুটা ব্যত্যয় ঘটছে, গভীর একটা মনে ষড়যন্ত্র হচ্ছে যেন নির্বাচন না হয়। কালকে যদি নির্বাচন হয়, পরশু যদি নির্বাচন হয়, অনেকেই মনে করছেন বিএনপি একটা বড় দল, হয়তোবা ক্ষমতায় চলে আসবে, তাহলে বিএনপি দেশ শাসন করবে, আমরা তো ক্ষমতার অংশীদার হতে পারবো না। তাহলে কি আমরা সেখান থেকে কোনো চক্রান্তের সুযোগ দিচ্ছি কিনা, এই ধরনের একটা চিন্তা তো আমাদের মাথায় কাজ করে। আমরা দেখি তো, আমরা তো রাজনীতি করে এখানে আসছি। এই জন্য আমরা বারবার বলছি, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, যারা আমরা এই যে নতুন ছাত্র ভাইয়েরা এখন রাজনৈতিক দল করেছেন, সবাই মিলে একটা টেবিলে আমাদের বসা দরকার, একটা আলোচনার টেবিলে দরকার। যে আলোচনার টেবিলে সংস্কারের শেষ পাশাপাশি, সংস্কারের পাশাপাশি নির্বাচনের একটা রোড ম্যাপ দরকার। আজকে যদি নির্বাচনের রোড ম্যাপটা ঘোষণা হয়ে যায়, দেখবেন দেশের মধ্যে অনেক অস্থিরতা দূর হয়ে যাবে, মানুষের মধ্যে টেনশন, মানুষের মধ্যে যে একটা টেনশন আছে, টেনশন ফ্রি হয়ে যাবে, মানুষ একটা পরিকল্পনায় যাবে। তার একটা, সবারই তো একটা পরিকল্পনা আছে, সবারই তো একটা প্ল্যান আছে, যে আমার পরিবারটা, আমার বাড়ি, আমার ব্যবসা, আমার অবস্থান, সবকিছু নিয়ে মানুষ একটা হিসাব নিকাশ করে চলে না। গভর্নমেন্টের যেরকম একটা প্ল্যান আছে, রাজনৈতিক দলের যেরকম একটা প্ল্যান আছে, একটা পরিবারের তো একটা প্ল্যান আছে, একটা ব্যক্তিরও তো প্ল্যান আছে। সকল প্ল্যান বন্ধ হয়ে আছে, সকল কিছুই নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং দেশের স্থিতিশীলতার স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে মতভেদ থাকতে পারে, সেটা আলোচনার টেবিলে শেষ করব, কিন্তু বৃহত্তর স্বার্থ নতুন বাংলাদেশ দেখা, সুন্দর বাংলাদেশ দেখা। সুন্দর বাংলাদেশের জন্য যদি ত্যাগ স্বীকার করতে হয়, সকল রাজনৈতিক দলই তো আলোচনার টেবিলে বসে আরো ত্যাগ স্বীকার করবে, কিন্তু একটা কনসেনসাসের মধ্যে দিয়ে আমাদের এই দেশে নেতৃত্বটা ফুটে ওঠা দরকার, গণতন্ত্রের বীজ শক্তিশালী হওয়া দরকার, জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া জরুরি। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মন্ত্রমুগ্ধের মতো রাজপথের লড়াকু যোদ্ধা জনাব শহীদুদ্দিন চৌধুরীর কাছ থেকে তার বেদনার কথা, তার আবেগের কথা, এবং একই সাথে তার বলিষ্ঠ যে বক্তব্যগুলো, সে বক্তব্যগুলোর কথা। এবং আমরা শুনছিলাম, আমরা বুঝতে পারছিলাম, যতই অত্যাচার নিপীড়ন হোক না কেন, কোথাও কিন্তু তারা থেমে থাকেনি। আমরা আশা করব যে ঐক্যের কথা বলেছেন, আজকে ছাত্রভাইরা যে রাজনীতি দল করেছেন, যারা আজকে সিনিয়র রাজনীতিবিদরা রয়েছেন, সকলে কিন্তু ঐক্যের টেবিলে বসলে বাংলাদেশের এই শাসন ব্যবস্থায় যখন সকলে একটা জায়গায় কিন্তু একমত হয়েছে যে বাংলাদেশে আর যাতে কোনো ফ্যাসিজমের জন্ম না হয়, স্বৈরাচারের জন্ম না, আমরা আশা করব যে নিশ্চয়ই সে ঐক্যের পথের দিকে আমরা এগিয়ে যাব, একটা রোড ম্যাপ এবং একটা নির্বাচনের পথে আমরা এগিয়ে যাব। এই প্রত্যাশাটা আবার একটা ছোট্ট বিরতি নিচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় অতিথি জনাব শহীদুদ্দিন চৌধুরী এনিকে নিয়ে আমরা ফিরে আসছি। ছোট্ট একটা বিরতি নিচ্ছি প্রিয় দর্শক। ইসমানী মির্জা বশিবরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিএনপির ভেটারান লিডার জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি। আমরা আলোচনার শেষ মুহূর্তে জনাব এনি, আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি ভারত প্রেমে অভিযোগ করা হয়, সেই অভিযোগে আপনি খণ্ডালেন, বললেন আসলে যারা দেখেছে যে 5ই আগস্টের পরে আসলে আওয়ামী লীগের পরাজয় হয়েছে কিনা নাকি ভারতের পরাজয় হয়েছে, সেটি কিন্তু আমরা অনেক সময় অনেক বিশ্লেষণে দেখতে পাচ্ছি। এবং ভারতের গণমাধ্যম, কিছু কিছু গণমাধ্যম আমরা দেখেছি বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের বিষয়ে নানা রকমভাবে তারা অপতথ্য, মিথ্যা তথ্য বলবার চেষ্টা করছে। তো যে আওয়ামী লীগের সাথে ভারতের এত সম্পর্ক ছিল, তাদের রাজনীতি নিয়ে কিন্তু এখন মাঠে ভীষণ বড় একটা আলোচনা চলছে। তো সেই অবস্থায় আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আপনি বিএনপির রাজনীতির সাথে ছাত্রদল থেকে আরম্ভ করে এখন পর্যন্ত আপনি যুক্ত আছেন, আমি আশা করব ভবিষ্যতে একই জায়গায় আপনি যুক্ত থাকবেন আমৃত্যু। আপনার বিশ্লেষণ কি, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি? দেখেন, 11 থেকে যদি আমি বলি, 11 সরকার আর আওয়ামী লীগ সরকার, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার একই সূত্রে গাঁথা। সে সময় তারা বেগম খালেদা জিয়াকে কিভাবে গ্রেপ্তার করেছে, তারেক রহমানকে কিভাবে আঘাত করেছে, তিনি
দেশের বাইরে চলে যেতে বাধ্য হয়েছে। তারেক রহমান এবং খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব এবং ১/১১ আগে সরকার চালাতে গিয়ে আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে, তো এমন কোন অপরাধ খালেদা জিয়া, তারেক জিয়া বা বিএনপির নেতারা এইভাবে করেন নাই যে অত্যাচারের সীমা লঙ্ঘন তারা করবেন, যেটার ধারাবাহিকতা আওয়ামী লীগ, যেটার মূলে আওয়ামী লীগ, যেটা চক্রান্তে আওয়ামী লীগ, যেটা চক্রান্তে শেখ হাসিনা এবং পরবর্তীতে তো ক্ষমতায় আসছে। আমরা 2001 নির্বাচনে গিয়েছি, 2007 নির্বাচনে গিয়েছি, শুধু গণতন্ত্রকে প্রাধান্য দিয়ে নির্বাচনটা করা। যদি সত্যিকারের নির্বাচন তখন হইতো, আর্মি ব্যাক্ট যদি ওই সময় ১/১১-তে না থাকতো বা আওয়ামী লীগ যদি সেটার সুযোগ না নিত, তাহলে স্বাভাবিক নির্বাচন হলে বিএনপির আসন অনেক বৃদ্ধি পাইত, অনেক বৃদ্ধি পাইত। সেই সুযোগটা আমাদেরকে তখন দেওয়া হয়নি, আমরা তখন বঞ্চিত ছিলাম। এরপরে স্বাধীনতার পরের কথা বলছি, আপনার প্রেসিডেন্ট জিয়ার ধরেন যখন শাসনামল, প্রেসিডেন্ট সাহেব যখন এই দেশে জাগদল ৭ই নভেম্বরের পর, এরপরে বিএনপি, এরপর আবার যখন শেখ হাসিনা আসলো এই দেশে, আওয়ামী লীগের যখন আবার রাজনীতি শুরু করলো, সে আওয়ামী লীগ বিএনপির মুখোমুখি দাঁড়িয়েছে। এই 1/11 আওয়ামী লীগ বিএনপির মুখোমুখি দাঁড়িয়েছে। আমি তো আগেই বলছি, আওয়ামী লীগের কাছে রাজনৈতিক ভাষা ছিল না, গণতন্ত্রের ভাষা আওয়ামী লীগে থাকে না, এই জন্য তারা ফ্যাসিবাদী। বিগত 16-17টা বছর যে আন্দোলনটা আমরা করলাম, খুব প্রেম ছিল আওয়ামী লীগের সাথে আমাদের, বলার কোনো সুযোগ আছে? পক্ষ প্রতিপক্ষ, যেখানে শেখ মুজিব ব্যর্থ হয়েছে, জিয়া রহমানের সফলতা সেখানে সবচেয়ে বেশি প্রাধান্য পাইছে। আওয়ামী লীগের রাজনীতি যেখানে ধ্বংস হয়েছে, বিএনপির রাজনীতি মানুষের সামনে ফুটে উঠছে। তাহলে আওয়ামী লীগ আর বিএনপির রাজনীতি ছিল কাউন্টার পার্ট, রাজনৈতিকভাবে পক্ষ বিপক্ষে। এটা রাজনীতির যে ইতিহাস সেটাই বলে দেয়, বাংলাদেশের স্বাধীনতার পর যে রাজনৈতিক ইতিহাস সম্পূর্ণরূপে পরিষ্কার। তাহলে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ক্ষেত্রে বিএনপি বাধা দিবে, এই ধরনের কোনো অবস্থান, এই ধরনের কোনো বক্তব্য এখন পর্যন্ত বিএনপি দেয় নাই। তবে বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ একটা ডেমোক্রেটিক কান্ট্রি। আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম দায়িত্বশীল, তিনি ভদ্র ভাষায় তার ডেমোক্রেটিক ওয়েতে কিছু কথা তুলে ধরেছেন। পরবর্তীতে আমরা অনেকেই সেটার ব্যাখ্যা দিয়েছি। আমরা স্পষ্টভাবে বলেছি, হাসিনার বিচার হলো প্রায়োরিটি। হাসিনা যে সমস্ত অপকর্ম করেছে সেটা হলো প্রায়োরিটি। আজকে 7 মাস হাসিনার বিচার দৃশ্যমান না। হাসিনার পরিবারের সঙ্গে, পরিবারের যারা দুর্নীতি করছে, অত্যাচার, নির্যাতন, গুম খুনের সঙ্গে জড়িত ছিল, সেই ক্যান্টনমেন্ট থেকে শুরু করে একদম গণভবন পর্যন্ত, তারা সবাই তো এই কয়েকজন তো পরিবারের, তাদের বিচার এখন পর্যন্ত দৃশ্যমান না। হাসিনার সঙ্গে যারা সাঙ্গপাঙ্গ, দোসর, হাসিনার গডফাদার, মন্ত্রী ছিল, এমপি ছিল, লুটেরা, এদের বিচার কি দৃশ্যমান? আপনি ওয়ার্ড লেভেল পর্যন্ত যান, থানা লেভেলে যান, ইউনিয়নে যান, জেলায় যান, একটা বিচার, একটা গ্রেপ্তার ঠিক মতো এখন পর্যন্ত হয়নি। তাহলে এই দায়িত্বটাকে কার? আজকে বিএনপি ক্ষমতা আসছে, বিএনপি তো বলেই যাচ্ছে যে আমরা এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি এবং করব। এবং বিচারের কথা গলা পাড়াইতে পাড়াইতে আমরা বারবার বলতেছি যে হাসিনার বিচার হলো প্রায়োরিটি। 1 নম্বর হাসিনার বিচার চাই, পরিবারের বিচার চাই, দোষরদের বিচার চাই, সাঙ্গপাঙ্গদের বিচার চাই। এই বিচার প্রক্রিয়াটা যদি আজকে 7 মাস, যদি লাগতো আরো 3 মাস, 1 বছর, যদি
দ্রুত বিচার আইন 3 মাসের মধ্যে রেজাল্ট পাইতে পারে, নাহলে 6 মাসে দ্রুত বিচার আইন সমাপ্ত হবে, নাহলে 9 মাসে হবে, নাহলে 1 বছর হবে। হচ্ছে না কেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা কি সরকারে? সমস্যাটা কি কোনো উপদেষ্টায়, নাকি একটা স্বাধীন বিচার ব্যবস্থা এখন? তাহলে কোথায় সমস্যা? আমরা তো বিএনপি বলি নাই যে বিচার বন্ধ করেন, আমরা তো বিএনপি বলি নাই আওয়ামী লীগের বিচার হবে না। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে এ বাংলাদেশ থেকে। কিন্তু আমি শুধু পল্টনের মাঠে বা সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়ায় বলে দিলাম, বা টিএসসিতে দাঁড়ায় বলে দিলাম, বা একটা জনসভা থেকে বলে দিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধ বললেই কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়? আইনগতভাবে প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, এবং সেটার জন্য এই বিচার প্রক্রিয়াটা দ্রুত, দৃশ্যমান, ত্বরান্বিত যদি হতো, এতদিনে আওয়ামী লীগ নিষিদ্ধের খাতায় ম্যাক্সিমাম চলে যেত। এরপর একটা গোল টেবিলে আলোচনা হইতে পারে সকল রাজনৈতিক দল, যে দেখেন ওরা গণহত্যার সঙ্গে জড়িত, এরা দুর্নীতি, এরা গুম, এরা খুন, এরা হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করে ছাত্রদেরকে, মানুষকে হত্যা করেছে, ছাত্রীদের হত্যা করেছে, শিশু বাচ্চাদের হত্যা করেছে। একটা আলোচনার টেবিলে আসতে পারতো, সেটা না করে আজকে আমরা যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, বিএনপি নিষিদ্ধ চায়, প্রক্রিয়ার মধ্যে দিয়ে চায়, আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে চায়, এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। এবং সেই টেবিলে আমরা যেতে চাই, বসতে চাই, এবং সেই টেবিলে বসার মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। এটাই তো জাতির প্রত্যাশা হইতে পারে। এবং সেটা একটা নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে যদি আগামী সংসদে যারাই আসবে চুক্তির ভিত্তিতে, আলাপ আলোচনার ভিত্তিতে সেটা পার্লামেন্টে সইশুদ্ধ করে নেবেন, শেষ তো। নিশ্চয়ই। সেটা করছেন না কেন? কে করবে? গভর্নমেন্টকে করতে হবে, উদ্যোগ গভর্নমেন্টকে নিতে হবে। কিন্তু এটা না বলে আজকে এই যে কথাগুলো বলছে, এবং বিএনপিকে একটা ট্যাগ লাগানোর চেষ্টা করতেছে, এটা ষড়যন্ত্রের পিছনে আরেকটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রটা কি হতে পারে? যেন নির্বাচন না হয়। এটা কারা করছে? যারা সুযোগ সুবিধা নিয়ে বাইরে থেকে বসে পাচার করেছে, টাকা দিচ্ছে, সে আওয়ামী লীগ দূর থেকে আজকে অর্থ, টাকা পয়সা এমন ভাবে দিচ্ছে যেন বিএনপি এই দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে না পারে। আর আমরা বলেছি, জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয়, ফ্যাসিবাদ বিরোধী যারা আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সবাইকে নিয়েই তো আমরা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব, এককভাবে নয়। জি জি, ধন্যবাদ, ভীষণভাবে ধন্যবাদ জানাই জনাব শহীদুদ্দীন চৌধুরী এনি আপনার এই গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। যে আপনি বলছেন যে সকলেই মিলে কিন্তু সরকার গঠন করব, ঐক্যের মাধ্যমে সরকার গঠিত হবে, এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল কিছু সমাধান আপনি প্রত্যাশা করছেন। প্রিয় দর্শক, এটি তো একটা আমাদের একটা চিন্তা চেতনা হওয়া উচিত, সেটি হচ্ছে যে একটা আইনের মাধ্যমে যে কোনো প্রক্রিয়ার একটা সমাপ্তি করবে। তবে একটা কথা, সেটি হচ্ছে গিয়ে বাংলাদেশে এখন জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই, যে ঐক্যের মাধ্যমে আমরা ছাত্র জনতা, রাজনৈতিক দল সহ সকল শ্রেণীর পেশার মানুষ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিদায় করেছে, শেখ হাসিনাকে বিদায় করেছে। আবারও কিন্তু সেই সংগ্রামের পথে বাংলাদেশকে এটা একটা ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে একটা নতুন বাংলাদেশের গড়ার কথা যেটি বলছেন, সেই বন্দোবস্তের কথা কিন্তু আজকে শহীদুদ্দীন চৌধুরী এনি বললেন। আমরা আশা করব সকলে মিলে এক হাতে এক তালে এক লয় আমরা এই বাংলাদেশকে গড়ে তুলবার প্রত্যয় ব্যক্ত করে আজকের আয়োজন ইস্পানী মির্জা শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।